ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বিশ্ব নেতাদেরকে প্রধান উপদেষ্টা, পাচারের টাকা ফেরাতে সহায়তা কামনা, এলডিসি উত্তরণে পাশে থাকবে ডব্লিউটিও। আওয়ামী লীগের সহযোগীরা যাতে খোলস বদল করতে না পারে খেয়াল রাখার আহ্বান রিজভির। 24-এর 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার, বলেছেন সার্জিস। আন্দোলন দমাতে সরাসরি গুলি ও বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে বিভিন্ন ফোন আলাপের তথ্য। দুদকের কিছু মামলার রায় হতে পারে নভেম্বরের মধ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিতের ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। কর্মবিরতি চালিয়ে যাবেন শিক্ষকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব নেতাদের সাথে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার। এ সময় প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চাইলে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এ ব্যাপারে আশ্বাস দেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসন আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকানজো-ইওয়েল। এ সময় বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয় আসে, রিফর্ম আসে, এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার জন্য অন্তর্বর্তী সরকারের অদক্ষতাকেই দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার আরও সচেতন হলে এই ঘটনা ঘটত না। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, নীল নকশা ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। কোনো ধরনের চাঁদাবাজ বিএনপির রাজনীতিতে জায়গা পাবে না বলে জানিয়ে দেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, অর্থ আত্মসাৎ করে অনেকে দেশের বাইরে সম্পদ তৈরি করেছেন, তবে গত 1 বছরে দুদক তাদের কোনো টাকাই ফেরত আনতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কেন ভালো হচ্ছে না এমন প্রশ্নও রাখেন তিনি। আওয়ামী লীগের সহযোগীরা যাতে খোলস বদল করতে না পারে সেদিকে খেয়াল রাখার কথাও বলেন রিজভী। ওই লুটেরাদের, ওই টাকা পাচারকারীদের, ওই ব্যাংক হরিলুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয়। ওই মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিকেলে সুনামগঞ্জে দলীয় এক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এই সমন্বয় সভা হয়। সার্জিস আলম বলেন,
প্রকাশ্যে তো নয়, কেউ যদি মনে মনে চিন্তাও করেন আওয়ামী লীগ ও তার দোসরদের বিরোধী দল বানাবেন, তাদের ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসতে অন্য কোনো দেশের সাথে নেগোসিয়েশন করবেন, তাহলে জনগণ তাদেরকে বয়কট করবে। শারদিস আলম আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ছোট দলকে টিটকারি করে খাটো করে যারা রাজনীতি করতে যাবেন তাদের পরিণতি ভালো হবে না। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন। ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান নিশ্চিহ্ন করতে হেলিকপ্টার থেকে বম্বিংয়েরও নির্দেশ দেন তিনি। এছাড়া আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিভিন্ন ফোন আলাপের রেকর্ডে এসব তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এসব কথা বলেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ বুধবার সাক্ষ্য দেন তিনি। জোহা বলেন, তদন্তকালে বিটিআরসি, এনটিএমসি ও ডিএমপি সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভিন্ন অডিও ক্লিপ, ভিডিও ফুটেজ, সিডিআর, সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেন তিনি। এরই ধারাবাহিকতায় গত 23 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 69টি অডিও ক্লিপ জব্দ করা হয়। এর মধ্যে একটি অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফজলিনুর তাপসের ফোন আলাপ এবং একটিতে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালের কণ্ঠস্বর শনাক্ত করেন তিনি। 3টি ফোন আলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কণ্ঠস্বর শনাক্ত করা হয়। সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করেছে বিটিভি। ফজলিনুর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে যে আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের 6টি মামলা চলমান আছে। এর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কয়েকটি মামলা রায় হতে পারে। বুধবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। আব্দুল মোমেন বলেন, টিউলিপ সিদ্দিকের দুর্নীতির তদন্তের বিরুদ্ধে যে স্থগিতাদেশ আছে তা বাতিলে উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেবে দুদক। এছাড়াও অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এই দিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে 5মবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে 2-1টি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে, মেনে নিয়েছে, অর্থাৎ সেগুলো বাস্তবায়নের জন্য প্রস্তুত। তবে সেটি কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তো সেই বিষয়গুলো এখন আপনারা জানেন যে আমাদের যারা এক্সপার্টস আছেন তাদের সাথে আমরা আলোচনা করছি ঐক্যমত্য কমিশন পক্ষ থেকে একটা জায়গায় আমরা আশা করছি পৌঁছানো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টানা 4র্থ দিনের মাথায় কর্মকর্তা ও কর্মচারীরা কমপ্লিট শাটডাউন 7 কর্মদিবসের জন্য স্থগিত করলেও প্রভেসির উপর হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা ইস্যুকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন অব্যাহত ছিল। এতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস থেকে বাড়ি চলে যাওয়ায় পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে পড়েছে। দুপুরে অফিসার সমিতি সংবাদ সম্মেলনে জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকে কর্তৃপক্ষ তাদের কাছে কিছু সময় চাইলে 7 কর্মদিবস সময় দিয়ে শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়। এর মধ্যে প্রশাসন দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে শিক্ষকরা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতা প্রফেসর ডক্টর আব্দুল আলিম। যারা শিক্ষকের উপর হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ আছে দাবি করে সিদ্ধান্ত নিতে দেরির সমালোচনা করেন তিনি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা নিরসনের দাবিতে সেন্ট্রাল লাইব্রেরির সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। এখন তো ডিজিটাল যুগ, সব প্রমাণপত্র সব জায়গায় আছে, আপনাদের সবার কাছেই আছে। এর জন্য এত বিলম্ব করার তো কোনো প্রয়োজন নেই। যাই হোক, আমাদের মূল কথা যে আমাদের আন্দোলন চলবে। ছাত্র নামধারী সন্ত্রাসীদের 7 কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আমরা দেখতে চাই। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। এর আগে গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্র ও হল সংসদের 14 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 15 অক্টোবর করা হয়েছে। কমিশনের দাবি, প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত। কমিশনের এই সিদ্ধান্তকে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন ও কিছু স্বতন্ত্র প্রার্থী স্বাগত জানালেও এটিকে ষড়যন্ত্রের অংশ বলছে ছাত্র শিবির। এর আগে কেন্দ্র ও হল সংসদের নির্বাচনের জন্য 931 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। সবশেষ 1990 সালে হয়েছিল চাকসু নির্বাচন। জনগণ নির্বাচনমুখী হলে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ উস্কানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর প্রায় 1 লাখ সদস্য মোতায়েন থাকবে। দেশের বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব অস্ত্র এখনো পাওয়া যায়নি সেসবও নির্বাচনের আগে উদ্ধার করা হবে। নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত। পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যে ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে উপজেলার চান শিকারী সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে 6 জন নারী, 10 জন পুরুষ ও 3 জন শিশু রয়েছে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোরে বিএসএফ 19 জনকে সীমান্ত পিলার 119-এর 4 সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। বিভিন্ন সময় অবহিত পথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে সাজাও খেটেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় 8ম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কাল আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। আটক স্বয়নশীল সিঙ্গিনালার বাসিন্দা। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মুক্তমঞ্চের সমাবেশে বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বৃহস্পতিবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত
আধাবেলা সড়ক অবরোধ এবং 25 ও 26 সেপ্টেম্বর 3 পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাক দিয়েছে। এদিকে ভুক্তভোগীর পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনায় পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার শীতলক্ষা নদীর তীর সংলগ্ন গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা 11টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও আদমজি ফায়ার সার্ভিসের 1টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাতের আধারে বসে গেল কয়েকশো দোকান। সৈকতের কলাতলি সুগন্ধা পয়েন্টে এভাবে বালিয়াড়ি জুড়ে দোকান স্থাপনের পর জানাজানি হলে টুরিস্ট পুলিশ উচ্ছেদে গিয়ে দখলদারের বাধার মুখে পড়ে। অভিযোগ উঠেছে, সৈকতের সৌন্দর্য হানি করে ব্যবসার কার্ড দিয়ে লাখ লাখ টাকা নিয়েছেন বদলি হওয়া জেলা প্রশাসক সালাউদ্দিন। মৌসুদুর রহমান খোকনের তথ্য ভিডিওতে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামলেই চোখে পড়বে বালিয়াড়ি জুড়ে সারি সারি একই ধরনের দোকান। শুধু সুগন্ধা নয়, কলাতলি পয়েন্টেও নির্মাণ করা হয়েছে এমন আরও অর্ধশত দোকান। স্থানীয়রা জানায়, রাতের আধারে বালিয়াড়ি দখল করে এসব অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে জাকির, শুক্কুর, সেলিম নামের 5-6 জনের একটি চক্র। দোকান বসানো ব্যক্তিরা নিজেদের বিদায়ী জেলা প্রশাসক সালাউদ্দিনের সময়ের কার্ড নেওয়া ঝিনুক ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন। আমরা বীজ নিয়ে আইডিয়া, আমরা বীজ নিয়ে ব্যবসা করব। আমাদের বীজ নিয়ে সবকিছু, আমাদের ছোটবেলা থেকে আইডিয়া হচ্ছে পর্যটক নিয়ে। 64 জেলার মানুষের সাথে কথা বলে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমরা এই ব্যবসাগুলো করতেছি। আর আমরা যদি ডিসি অফিস থেকে যদি পারমিশন না দিলে আমরা কখনো এখানে বসতাম না। নতুন করে আমাদের এই কার্ডগুলো দেওয়া হলো কেন, এটা আমার হচ্ছে জেলা প্রশাসনের কাছে প্রশ্ন। আর এখানে কোনো আমরা আনপারমিট নিয়ে কোনো দোকান বসাচ্ছি না, আমরা সরকারের অনুমোদন নিয়ে সবকিছু ঠিক রেখে এই কাজগুলো করতেছি। কক্সবাজার সৈকত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়ায় স্থাপনা নির্মাণ বা বসানোর বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় অনুমতির বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানায় স্থানীয়রা। প্রশাসনের বর্তমান ডিসি মহোদয় বদলি হওয়ার সুযোগে কিছু সক্রিয় মহল এখানে রয়েছেন, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিক, রাজনৈতিক নেতারা এখানে রাতের আঁধারে 150 থেকে 200 দোকান দখল করে ফেলছে। এগুলো দখল নিয়ে মানুষের একটা আতঙ্ক রয়েছে। আমরা এই বালিয়াড়ি দখলমুক্ত চাই এবং জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি তারা যদি কার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে তারা যাচাই বাছাই করে সেই কার্ডগুলো দিবে এবং একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে পর্যটকদের নিরাপত্তা যে দেখি বেশি ভালো হয় সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এখানে জেলা প্রশাসক মহোদয়ের যে কর্তৃপক্ষ যে বলেছেন বালিয়াড়িতে, এটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ দ্যাট। যারা বসিয়েছেন তাদের নিজেদের স্বেচ্ছাচারিতায় এবং নিজেদের উদ্যোগে এটা করেছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশাসন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো, তাদেরকে আমরা ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না, বালিয়াড়ি দখল করে কেউ ব্যবসা করবে না। পরিবেশ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় বালিয়াড়ির সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হয়েছে লালমনিরহাটে। মহেন্দ্রনগর ইউনিয়নে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ময়মনসিংহ কোতোয়ালিতে বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি। দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনউজ্জামান সরকার রোকন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 3টি ইউনিটে মহিলা দলের কমিটি হস্তান্তর করা হয়েছে। বেলছড়ি, তবলছড়ি, বড়নাল, আমতলী ইউনিয়ন মহিলা দল শাখার এ কমিটি হস্তান্তর করেন জেলা মহিলা দলের সভাপতি কোহিলি দেওয়ান। পাবনায় কলেজ ছাত্র দলের কমিটি গঠন উপলক্ষে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে জেলা বিএনপির কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র দলের কেন্দ্র সংসদের সহ সভাপতি তহিদুর রহমান আওয়াল।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন হয়েছে বাগেরহাটে। সকালে স্থানীয় প্রেস ক্লাবে জেলা তথ্য অফিসের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন এবং ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদনে 28 জন উদ্যোক্তাকে অনুদান দেওয়া হয়েছে ফরিদপুরে। শহরের আলীপুরে এসডিসি ভবনে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সৌরভ হোসেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে 7টি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়েছে সাতক্ষীরায়। সকালে সদর উপজেলা ডিজিটাল কনফারেন্স রুমে যুব অ্যাডভোকেসি কর্মশালায় এই তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা। হৃদরোগের চিকিৎসা বিষয়ক সেমিনার হয়েছে রংপুরে। হার্ট সেন্টারের উদ্যোগে সকালে কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা এভার কেয়ার হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন ডাক্তার সোহেল আহমেদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ মতবিনিময় সভা হয়েছে আশুলিয়ায় থানা পুলিশের উদ্যোগে। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাত ইসলাম সহ বিএনপি, জামাত, এনসিপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি, ধুতি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনোয়ার আলমের পক্ষ থেকে এসব সহায়তা দেয়া হয়। সিরাজগঞ্জে ডুয়েল গ্যাস রেলপথ নির্মাণের প্রকল্পের অধিগ্রহণ করা জমি সঠিক মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী জমির মালিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, বিশ্ব নেতাদেরকে প্রধান উপদেষ্টা। পাচারের টাকা ফেরাতে সহায়তা কামনা, এলডিসি উত্তরণে পাশে থাকবে ডব্লিউটিও। আওয়ামী লীগের সহযোগীরা যাতে খোলস বদল করতে না পারে খেয়াল রাখার আহ্বান রিজভির। 24-এর 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার, বলেছেন সার্জিস। আন্দোলন দমাতে সরাসরি গুলি ও বোমা বর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে বিভিন্ন ফোন আলাপের তথ্য। দুদকের কিছু মামলার রায় হতে পারে নভেম্বরের মধ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিতের ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। কর্মবিরতি চালিয়ে যাবেন শিক্ষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।